এই মডার্ন যুগে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের আধিপত্য দেখা যায়। কোনোভাবেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পালানোর পথ নেই। সুতরাং জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই ইংলিশের প্রয়োজনীয়তার জন্য নিজেদেরকে প্রিপেয়ার যাতে করে নিতে পারো, সেই হেল্প করতে এই ইংলিশ উইথ চ্যানেলটা তৈরি করা হয়েছিল। এটাই ছিল এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম বা কোনো পার্টিকুলার এক্সামের প্রিপারেশনের জন্য নয়, ওভারঅল পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রিপারেশনের জন্যই এই চ্যানেলটা তৈরি হয়েছিল। এবং আমি খুব খুশি যে এই বেসিক উদ্দেশ্যে আমরা আবার ব্যাক করে এসেছি এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকবে এবার থেকে। এবং এই খুশি মনে আমি আজকে তোমাদের বলছি, চলো লেটস ইংলিশ। আজকের এই ক্লাসের মাধ্যমে স্পোকেন ইংলিশের আমাদের এই চ্যানেলের সেশনস বা ক্লাসেস শুরু হলো। আজকে ডে 1 অ্যান্ড ক্লাস 1। এবং এই যে সিরিজটা আছে এটা পরপর ভালো করে ভিডিওগুলো ফলো করতে হবে এবং যে ইনস্ট্রাকশনসগুলো বা সাজেশনসগুলো বা টিপসগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে ফলো করতে হবে। করতে পারলে তোমাদের আটকাতে কেউ পারবে না ইংলিশে ভালো কথা বলা থেকে। এবার ইংলিশে কথা বলার প্রয়োজনীয়তা যেমন আছে, এই প্রয়োজনটাই হয়ে যায় আমাদের সমস্যা। বিকজ ইংলিশে কথা বলা এই জায়গাটাতেই তো প্রবলেমটা হয়। এবার দেখো, ইংলিশে যখন কথা বলতে যাই আমরা বিভিন্ন রকমের প্রবলেম ফেস করি। রেঞ্জটা ভীষণ বড়। যেমন আমরা কেউ কেউ একেবারেই কিছু পারি না বলতে, একেবারে কোনো সেন্টেন্সই ফর্ম করতে পারি না, ভীষণভাবে পুরো ফ্রিজ করে যাই, ভয়ে ফ্রিজ করে যাই। আবার কেউ কেউ আছে যারা সেন্টেন্স ফর্ম করতে পারি কিছু কিছু, কিন্তু ভাঙা ভাঙা সেন্টেন্সে কোনো রকমে একটা চালিয়ে নেওয়ার চেষ্টা করি। গ্রামার অনেকে আমরা ভুল করি, সঠিক ওয়ার্ড, সঠিক ফ্রেজেস, সঠিক সেন্টেন্স ফর্ম করতে পারি না। এবং সময় মতো আমরা ভালো করে কনভার্স করতে পারি না, বিকজ আমাদের বাংলা থেকে ভেবে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। সুতরাং কনভারসেশন চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। যে ক্ষেত্রে ইন্টারভিউ বা এই ধরনের ফর্মাল অ্যাটমসফিয়ারেও আমরা ভীষণভাবে ঝাড় খেয়ে যাই। যদিও আমাদের নলেজ ভালো থাকে, আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নিজেদেরকে এক্সপ্রেস করে উঠতে পারি না। এরকম বিভিন্ন প্রবলেমের সঙ্গে সঙ্গে সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা ভীষণভাবে ভয় পাই। আমরা পাবলিক স্পিকিংয়ে টেন্সড হয়ে যাই, আমরা অ্যাংজাইটিতে ভুগি এবং প্রচণ্ড ভয় পাই। এই সমস্ত কমন প্রবলেমসগুলো তোমাদের হয় এবং এগুলো তোমরা আমাকে ফেসবুকের মাধ্যমেও আজকে জানিয়েছো। গোটা বিষয়টাকে আমি অ্যাড্রেস করব এই সিরিজের মাধ্যমে। আজকের ভিডিওতে তোমাদের যে নিজেদের এই ভয়গুলোকে কাটিয়ে উঠে একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মাধ্যমে এগিয়ে কিভাবে পাবলিক স্পিকিংয়ের জন্য এবং স্পন্টেনিয়াস ভালোভাবে কথা বলবার জন্য, পাবলিকলি ইংলিশে কথা বলবার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে নেওয়ার প্রথম ধাপের জন্য আমি বেশ কিছু ইম্পর্টেন্ট এবং একটু অন্যরকম টিপস দিচ্ছি। সবগুলো ভালো করে শুনুন। ইংলিশে কথা বলা শেখার জন্য যে জিনিসটা আমরা সব থেকে বড় ভুল করি সেটা হচ্ছে এইটা, আমরা খুব তাড়াহুড়ো করে ফেলি। আমরা নিজেদেরকে 1 মাস 2 মাস বা ম্যাক্সিমাম 3 মাস অনেক সময় দিয়ে যখন দেখি ভালো করে পারছি না, তখন আমরা হাল ছেড়ে দিই এবং এই জায়গাটা এসেই আমরা নিজেদেরকে ক্ষতি করে ফেলি। দেখো, এটা আমাদের মাতৃভাষা নয়। বুঝতে হবে যে পারিপার্শ্বিকে এমন কেউ নেই যাদের সাথে আমরা ইংলিশে ডেইলি বেসিসে কনভারসেশনে যেতে পারি, কথা বলতে পারি। সুতরাং এত ডিসঅ্যাডভান্টেজ যখন আছে, তখন সেই ফরেন ল্যাঙ্গুয়েজকে ভালো করে দক্ষতা অর্জনের জন্য সেখানে ভালো করে স্পন্টেনিয়াসলি কথা বলতে শেখবার জন্য বেশ কিছুটা সময় আমাদের দিতে হবে। সেটা একটা 5 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 7 মাস হতে পারে, অনেকের বছরখানিকও লাগতে পারে। সময়টা আমাদের দিতে হবে। অল্প সময়ে তাড়াহুড়ো করে কিন্তু হবে না। সুতরাং ধৈর্য ধরতে হবে এবং এইটা ভাবলে চলবে না যে আমার দ্বারা হবে না। তোমার দ্বারা হবেই, হতেই হবে, করতেই হবে। এটা ম্যান্ডেটরি হয়ে গেছে এখন, নাহলে সার্ভাইভ করা যাবে না এখনকার দুনিয়াতে ইংলিশের ভালো নলেজ ছাড়া। কিন্তু তার জন্য একটু সময় প্রপার তোমাদের দিতে হবে। একদম প্রথম ধাপে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে সেটা হলো যে ইংলিশে কথা বলবার সময় গ্রামার কতটা মেনটেন করতে হবে এবং ভালো করে ইংলিশে কথা বলতে গেলে গ্রামার কতটা শিখতে হবে।
দেখো, প্রথমেই ভুল ধারণাটা আমি চেঞ্জ করে দিচ্ছি যে ইংলিশে কথা বলতে গেলে বোধহয় গ্রামার ভালো করে শিখতে হয় না। তা একেবারেই নয়। তুমি তো আর আমেরিকান নয় যে আমেরিকানদের সাথে একটা ইনফর্মাল সিচুয়েশনে কোলোকুয়াল কনভারসেশনে যাচ্ছ। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের তো ফর্মাল সিচুয়েশনে ইংলিশটা কাজে লাগে, এবং সেক্ষেত্রে কিন্তু ভালো ঠিকঠাক গ্রামার বলাটা ভীষণভাবে প্রয়োজন। তাহলে গ্রামার কতটা শিখতে হবে? দেখো, যখন আমরা ইংলিশ লেখবার জন্য প্রিপারেশন নিচ্ছি, সেটার সাথে যে সেগুলোর যে স্ট্র্যাটেজি বা ডিসিপ্লিন বা মেথডস, সেগুলোর সাথে ইংলিশ বলবার যে ডিসিপ্লিন বা প্রিপারেশনের যে ডিসিপ্লিন বা মেথড, সেগুলোর কিছু পার্থক্য আছে, এবং এটাই প্রথম পার্থক্য। লেখার সময় আমরা গ্রামার যতটা গভীরভাবে শেখার চেষ্টা করি, এখানে স্পোকেন ইংলিশে আমাদের গ্রামারের ওভারঅল নলেজ লাগবে। ফর এক্সাম্পল, আমরা যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা খুব গভীরে গিয়ে গ্রামার শিখি। ততটা গভীরে গিয়ে গ্রামার শেখার এখানে প্রয়োজন নেই। যেটা বললাম, গ্রামারের ওভারঅল নলেজটা রাখা ভীষণ প্রয়োজন আছে। কিভাবে সেটাকে অ্যাপ্রোচ করব, সেটা নিয়ে অনেক কিছু বলার আছে। এই ভিডিওতে করলে এই ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। সুতরাং ওইটাকে নিয়ে ইটসেলফ আমি কিছুদিনের মধ্যে এই সিরিজে আরেকটা ভিডিও করব যে কিরকমভাবে গ্রামারটাকে অ্যাপ্রোচ করা যেতে পারে। তাহলে আপাতত এইটুকুনি জেনে রাখো যে গ্রামারটা খুব খুঁটিয়ে করার দরকার নেই, ওভারঅল গ্রামারের ভালো প্রপার নলেজটা প্রয়োজন আছে। ইংলিশ ভালো করে লিখতে পারার প্রিপারেশন এবং ইংলিশ ভালো করে বলতে পারার প্রিপারেশনের এটা দ্বিতীয় পার্থক্য। দেখো, যখন আমরা ইংলিশ ভালো করে লিখবো, সেটার প্রিপারেশন নিচ্ছি, তখন আমাদের পড়া এবং লেখা বেশি করে প্র্যাকটিস করতে হবে। কিন্তু আবার যখন আমরা ইংলিশ ভালো করে বলবো, সেটার প্রিপারেশন নিচ্ছি, তখন আমাদের শোনা বেশি করে প্র্যাকটিস করতে হবে। তার মানে কি পড়বে না? তার মানে কি লিখবে না? অবশ্যই না। সবই করতে হবে, কিন্তু শোনাটা বেশি করে করতে হবে এক্ষেত্রে। দেখো, এটার জন্য আমি তোমাদের খুব বেসিক এক্সাম্পলটা একবার দিচ্ছি। আমরা যখন আমাদের মাতৃভাষা বাংলা শিখেছিলাম, আমরা কি বই পড়ে শিখেছিলাম? তা একেবারেই নয়, আমরা শুনে শিখেছিলাম। বাংলা অলরেডি কথা বলতে পারি, তারপরে গিয়ে আমাদের বর্ণ পরিচয় হয়। এবং ইংলিশের ব্যাপারটা বা যে কোনো ভাষা শেখার ক্ষেত্রেই ব্যাপারটা এরকমই কাজ করে। যত বেশি তুমি ভাষা শিখতে পারবে, শুনতে পারবে, তত তাড়াতাড়ি তুমি শিখতে পারবে, তত তোমার ব্রেন অভ্যস্ত হয়ে যাবে এই নতুন ল্যাঙ্গুয়েজটার সাথে। ফর এক্সাম্পল, ইংলিশ মিডিয়ামে পড়া যে সমস্ত ছেলেমেয়েরা যারা খুব গড়গড় করে ইংলিশটা বলতে পারে, তারা অনেক সময় গ্রামারটা ঠিক মতন হয়তো জানে না, কিন্তু তারা বলে বিকজ তারা ছোটোবেলা থেকে ইংলিশের এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে। স্কুলে যাচ্ছে, ইংলিশ মুভি দেখছে, ইংলিশ গান শুনছে। সুতরাং ইংলিশের এনভায়রনমেন্টটা যদি যত বেশি থাকবে, তত তাড়াতাড়ি তোমার মধ্যে ইংলিশ বলার সেন্সটা ডেভেলপ করবে। মনে আছে ছোটবেলায় তুমি যখন ফাঁকি দেওয়ার জন্য মনে মনে পড়ছি বলতে, এবং তুমি অ্যাকচুয়ালি পড়তে না, এবং তোমার বাড়িতে বাবা মা বকাঝকা করতেন যে এই জোরে পড়, আমি শুনতে চাই তুই পড়ছিস। ওই গোল্ডেন জিনিসটাই এখানে কাজে লাগবে। ওল্ড বাট গোল্ডেন জিনিসটা এখানে কাজে লাগবে। এখানে বাবা মাকে শোনানোর জন্য নয়, নিজের কানকে শোনানোর জন্য তোমাদেরকে জোরে রিডিং পড়তে হবে। কিছু ধরো এমনি তোমার জোরে রিডিং পড়তে ভালো লাগে না, সবসময় পড়ার দরকার নেই, কিছু সময় অন্তত জোরে রিডিং পড়ো ইংলিশটা, যাতে ইংলিশের যে কথাগুলো সেগুলো তোমার কানে আসে, ইংলিশে তোমার উচ্চারণগুলো কানে আসে। কারণ মনে রাখতে হবে, ইংলিশটা শুধু ভালো করে বললে চলবে না, ইংলিশটাকে একটু স্মার্টলি ভালো করে বলতে হবে। সুতরাং যাতে প্রোনাউন্সিয়েশন কেমন হচ্ছে এটাও যেমন শোনা দরকার, তেমনি ওই যেটা একটু আগে বললাম, যত বেশি শুনবে তত বেশি অভ্যস্ত হবে। তাহলে পড়তে পড়তে নিজের কথাটা নিজে শুনছো, এটা তোমাকে ডাবল লাভ দিচ্ছে। তাহলে এইটা এখন থেকে হ্যাবিট করো। এটা নিশ্চয়ই শুনেছো যে বিভিন্ন অ্যাক্টররা অ্যাক্টিং এর আগে শ্যাডো প্র্যাকটিস করে থাকেন, অর্থাৎ ক্যামেরার সামনে অ্যাক্টিং করার আগে বাড়িতে বা নিজের মতো প্রাইভেট স্পেসে তারা প্র্যাকটিস করে থাকেন। কেন? 1 নাম্বার কথা প্র্যাকটিস করা প্রয়োজন, এবং 2 নাম্বার কথা সামনে ক্যামেরা নেই, অর্থাৎ ক্যামেরার সামনে অ্যাক্টিং করার সুযোগ নেই। এক্স্যাক্টলি এই জিনিসটা তোমাদেরকে করতে হবে আজকে থেকেই, শ্যাডো প্র্যাকটিস। কেন? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের
সাথে ইংলিশে কথা বলবার কোনো প্রপার পার্টনার থাকে না, তাতে কোনো অসুবিধে নেই, একলা চলো রে। এবং সেই একলা চলরের পদ্ধতিটা হচ্ছে শ্যাডো প্র্যাকটিসের মাধ্যমে করতে পারবে। নিজের সাথে নিজে কথা বলো, এটাতে অন্য কেউ তোমাকে জাজ করবে না এবং নিজের প্র্যাকটিসটা চলতে থাকবে। এবং পাবলিক স্পিকিংয়ের জন্য তুমি ধীরে ধীরে নিজেকে প্রিপেয়ার করতে থাকছো, ঠিক আছে? তাহলে শ্যাডো প্র্যাকটিস কিভাবে করতে পারো? দেখো, প্রথমত তুমি কোনো একটা ছোট বেসিক ব্যাপার নিয়ে, আজকে কেমন ওয়েদার, আজকে গরম লাগছে, হঠাৎ করে গরম বেড়ে গেল, ইত্যাদি কিছু বেসিক কথা নিজের মনে মনে একটু বলো, আওড়াও, ঠিক আছে? চেষ্টা করো সেই কথাগুলো যাতে তোমার কানে পৌঁছয়। শোনাটা ইম্পর্টেন্ট, রাইট? শোনাটা ইম্পর্টেন্ট। আবার ধরো, এটাও করতে পারো 2 নম্বর পদ্ধতি, নিজের মধ্যে দুটো ক্যারেক্টার তৈরি করে নিলে, নিজেদের মধ্যে কনভার্স করলে, নিজেদের মধ্যে একটা আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট করছো বা একটা কনভারসেশনের মধ্যে জড়িত রয়েছো। আজকে কেমন লাগছে তোর, আজকে গরম লাগছে আমার একটুখানি বেশি, তোর কেমন লাগছে, এরকম নিজের মধ্যে করে ছোট ছোট বেসিক ব্যাপারে কনভারসেশন শুরু করো। এই কনভারসেশনটা তোমাকে থার্ড টাইপটার জন্য প্রিপেয়ার করবে, যেটাতে নিজের মধ্যে আর্গুমেন্ট করা। মানে ধরো কোনো ক্রিটিক্যাল টপিক নিলে, ধরো মিডিয়ার ফ্রিডম অফ স্পিচ, সেটা নিয়ে এবার নিজের মধ্যে আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট করতে থাকলে যে এটা তো এইটা হয়, ঠিক আছে, মিডিয়ার ফ্রিডম দরকার, কিন্তু ফ্রিডমটা আবার বাড়াবাড়ি হয়ে গেলে মিডিয়া আবার সেটাকে অ্যাবিউজও করে দিতে পারে। এই ধরনের যে বিভিন্ন আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট, এগুলো নিজের মনে মনে করতে হবে। কিন্তু এটা প্রথমেই পারবে না, প্রথমে বেসিক জিনিস নিয়ে শুরু করো, তারপরে কনভারসেশনের মধ্যে যাও, নিজের সাথে নিজের কনভারসেশন, তারপরে আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্টের মধ্যে যাও। এবং এই জিনিসটা বুঝতে পারছো নিশ্চয়ই, তোমাদের গ্রুপ ডিসকাশনের জন্য প্রিপেয়ার করবে। এটা তো গেল শ্যাডো প্র্যাকটিস। তাহলে মিরর প্র্যাকটিসটা কি হবে? দেখো, ইংলিশটা বলাটা সব থেকে ইম্পর্টেন্ট, ঠিকই কথা, কিন্তু এটাই সব কথা নয়। ইংলিশটা বলাটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি ইংলিশটা কিভাবে বলছো সেটাও ইম্পর্টেন্ট। এবং যে কারণের জন্য স্পোকেন ইংলিশের সাথে সবসময় পার্সোনালিটি ডেভেলপমেন্টও একসাথে সাইমালটেনিয়াসলি প্রয়োজন হয়। তুমি কিভাবে ইংলিশটা বলছো, তোমার মুখের অঙ্গভঙ্গি কি হচ্ছে, বডির ফিজিক্যাল জেস্চার্স কি হচ্ছে, তার মধ্যে কনফিডেন্স আছে কিনা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। এবং সেই ব্যাপারটা বুঝবার জন্য শ্যাডো প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে মিরর প্র্যাকটিস, আয়নার সামনে দাঁড়িয়ে ওই একই শ্যাডো প্র্যাকটিসটা আলাদা না করে আয়নার সামনে দাঁড়িয়ে করাটাও ভীষণ ইম্পর্টেন্ট। সেই সময় তাহলে তোমরা তোমাদের ফেসিয়াল জেস্চার্স, অঙ্গভঙ্গি এগুলো বুঝতে পারবে এবং সেক্ষেত্রে তোমরা ওয়ার্ক করতে পারবে যে কিভাবে স্মার্টনেস বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে অন্য কারোর গাইডেন্স প্রয়োজন পড়তেই পারে, কিন্তু এটা তোমাদের একটা বেসিক জায়গা থেকে খুবই হেল্প করবে। এবার তুমি শ্যাডো প্র্যাকটিস, মিরর প্র্যাকটিস ইত্যাদি করে শুনে নিজের মতন করে কথাবার্তা বলে, নিজের মনে কথাবার্তা বলে তুমি একটা বেশ ভালো কনফিডেন্স তৈরি করতে পেরেছো। কিন্তু তোমার কনফিডেন্সটা এই লেভেলে এখনো যায়নি যেখানে গিয়ে তুমি পাবলিক স্পিকিং একদম ফ্লুয়েন্টলি করতে পারো। এটা এখনো তোমার পক্ষে সম্ভব নয়। তাই প্রথম ধাপেই একদম পুরো কোনো টিপিক্যাল জায়গায় গিয়ে পুরো ইংলিশে গড়গড় করে কথা বলে ফেলছো, এটা চেষ্টা করবে না। কারণ প্রথম ধাপে কখনোই সম্ভব হয় না। যতই তুমি ইংলিশে ভালো হও না কেন, প্রথমবার ইংলিশে কারোর সাথে লম্বা কনভারসেশনে যেতে গেলে বা কথা বলতে গেলে তোমার হাত পা কাঁপবেই, তুমি টেন্সড হয়ে পড়বে, মাথা গুলিয়ে যাবে। সেক্ষেত্রে অল্প অল্প করে এগোও, এটার জন্য একটা প্রপার বিল্ড আপ দরকার। তার একটা স্টেপ হতে পারে, এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করতে পারি পরে, বাট আমি এখন ছোট করে কিছু স্টেপস তোমাদের বলে রাখছি। তার প্রথম স্টেপ হতে পারে এই ডেইলি লাইফে কনভারসেশনে বাংলার সাথে সাথে কিছু ইংলিশ ঢোকাতে শুরু করো এবং যত দিন যাবে এটার পরিমাণ বাড়াও, ইংলিশের পরিমাণটা বাড়াও। সেক্ষেত্রে তোমাদের ধরো বন্ধুদের সাথে এরকম ব্যাপারটা করতে পারো। বন্ধুরা যদি ঠাট্টা তামাশা কিছু করে, এটা একেবারেই গায়ে মাখলে চলবে না, বরঞ্চ উল্টে বন্ধুদেরকে বোঝাও যে ভাই আজকে আমাকে নিয়ে তোরা ঠাট্টা তামাশা করছিস, দুদিন পরে আমার কাছে এসে বলবি যখন আমার ইংলিশটা মোটামুটি ভালো হয়ে যাবে আমার নিজের চেষ্টায়, তখন আমার কাছে এসে তোরাই বলবি যে ভাই ইংলিশটার জন্য চাপ হচ্ছে, ইংলিশটা কিভাবে শিখবো তুই বলে দে। সুতরাং যেগুলো প্রয়োজন আছে সেগুলোকে নিয়ে ঠাট্টা তামাশা খিল্লি না করে সেই ব্যাপারগুলো নিয়ে পার্টিসিপেট কর, আমার সাথে তোরাও চেষ্টা কর, এনকারেজ করতে হবে, ঠিক আছে? এইভাবে এনকারেজমেন্টের মাধ্যমে কনস্ট্রাকটিভলি এগোনো যাবে। এটা গেল একটা ব্যাপার। এরপরে পাবলিকলি কিছু কিছু জায়গায় যেখানে তোমার মনে হচ্ছে ইংলিশ এরা বলতে পারে বা জানে, সেক্ষেত্রে বাংলা প্রশ্নটা ইংলিশে করার চেষ্টা করো।
সিম্পলি এইভাবে শুরু করতে পারো, এক্সকিউজ মি হোয়াটস দ্য টাইম নাও, এইভাবে কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারো, শুরু করতে পারো। এখানে তোমার কনফিডেন্সও বিল্ড আপ হচ্ছে, খুব একটা এটা নিয়ে চাপও হচ্ছে না, একটা ছোট্ট সেন্টেন্স জিজ্ঞাসা করছো, এইভাবে তুমি বিল্ড আপ করছো নিজের মধ্যে কনফিডেন্সটা, রাইট? আমি একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি। আমি ওই সিসিডি কালচার, যেটা ক্যাফে কফি ডে কালচার, টিপিক্যালি এলিট কালচার, আমি খুব একটা পছন্দ করি না, বিকজ ওই কালচারটাকে আমার ভীষণ আর্টিফিশিয়াল কালচার বলে মনে হয়। কিন্তু যখন আমি ইংলিশ লার্নিংয়ের এই ধাপটাতে ছিলাম, তখন আমি সিসিডি, বারিস্তা বা ইত্যাদি যেসব জায়গাগুলো আছে, কেএফসি চিকেন, এই জায়গাগুলোতে একটু যেতাম, বা এই ধরনের জায়গাগুলোতে যেখানে এলিট কালচার চলে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কথাবার্তা হয়, কনভারসেশনগুলো মানে জেনারেল কনভারসেশনগুলোও ইংলিশে হয়, শুধুমাত্র নিজেকে চ্যালেঞ্জ করবার জন্য। ধরো আমি কোনো একটা এরকম শপে গেলাম, গিয়ে আমি দেখতে পাচ্ছি কাউন্টারটা ওদিকে রয়েছে, তবুও ধরো কোনো কেউ একজন বসে রয়েছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এক্সকিউজ মি হোয়ার ইজ দ্য কাউন্টার। তো এগুলোর মাধ্যমে আমি নিজেকে চ্যালেঞ্জ করতাম, ছোট ছোট সিচুয়েশনে আমি নিজেকে ফেলতাম, এবং সেখানে চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করে করে আমি কনফিডেন্সটা বিল্ড করেছি। তো একদিনে হঠাৎ করে পাবলিক স্পিকিং হবে না, আস্তে আস্তে নিজেকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে হবে, এবং ওভারকাম করতে করতে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। একবারে পাবলিক স্পিকিং যদি করতে চাও, পারবে না, কনফিডেন্সেই কিন্তু বিরাট ধাক্কা খেয়ে যাবে। সুতরাং ধীরে ধীরে বিল্ড আপ করো, 4-5 মাস, 6-7 মাস সময় নিয়ে বিল্ড আপ করো। আমরা কোনো জিনিস যখন শিখতে চাই, তখন তার পিছনে কিছু পারপাস বা উদ্দেশ্য থাকে। এবার উদ্দেশ্য যদি সঠিক না থাকে, তাহলে পদ্ধতি ভুল হয়ে যায় শেখার, এবং তাতে শেখাতে সময় অনেক বেশি লাগে, এবং একটা শেখার মধ্যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন ইত্যাদি তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি, চেষ্টা করি ইংলিশটা এই পারপাসে করব বা ওই পারপাসে করব, এইটা ভাবার। কেউ ভাবি আমরা বিসিএস এর পারপাসে শিখবো, কেউ ভাবি আবার ইন্টারভিউয়ের পারপাসে আমাকে শিখতে হবে। এটাতে কি হয় যে একটা পারপাসের জন্য ইংলিশটা, ল্যাঙ্গুয়েজটা শিখলাম বটে, আরেকটা পারপাস ওটা সলভ করতে পারে না, তাতে আবার ডাবল করে ওটা শিখতে হয়, ডাবল খাটনি হয়, ডাবল টাইম ওয়েস্ট হয়, এবং ডাবল ফ্রাস্ট্রেশনও হতে পারে সঙ্গে সঙ্গে। তো এই জিনিসটা খুব একটা ভালো হয় না, এই সাইকেলটা খুব একটা ভালো পজিটিভ সাইকেল মোটেই নয়, সেটা বুঝতে পারছো। তো পারপাসটা লুজ করতে হবে, করে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে ইংলিশটা আমি শিখবো বিকজ ইংলিশটা ভাত, ডাল, বাসস্থানের মতন প্রয়োজনীয় হয়ে গেছে। এটা লাক্সারি নেই, ওটা নেসেসিটি হয়ে গেছে। জীবনে সার্ভাইভালের জন্য ওটা একটা খুব গুরুত্বপূর্ণ ওয়েপেন বা অস্ত্র। সুতরাং ওটা আমাকে শিখে রাখতে হবে, এবং ইংলিশের পারপাসটা বা স্কোপটা বিশাল ব্রড স্কোপ, গোটা স্কোপটার আমি যাতে সুযোগ দিতে পারি সেইভাবে শিখতে হবে। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ভালো করে শিখে নাও, সব পারপাসে কাজে লাগবে। দেখো, জীবনে কোনো কিছু যদি শিখতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমেই ও আমাকে মজা করছে, ও আমাকে নিয়ে ঠাট্টা করছে, এই মেন্টালিটিটা পুরো দূরে ছুঁড়ে ফেলতে হবে, ঠিক আছে? শেমলেসলি কোনো জিনিস শিখতে হবে, ঠিক আছে? সুতরাং ইংলিশটা শেখার পথে, ইংলিশটা যখন তুমি বলছো কারোর সাথে কথা, অনেকেই তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে পারে, সেগুলো কানে নেবে না, মানে এগুলোকে অ্যাকচুয়ালি ধর্তব্যের মধ্যেই ধরবে না। আমি নিজে কোনোদিন নিয়ে নিই, তোমরাও নেবে না। যতই তোমরা নেবে এই ব্যাপারগুলোকে, আমাকে নিয়ে মজা করছে, এগুলো মাথায় গেঁথে যাবে, আরও বেশি করে পাবলিক স্পিকিং করতে পারবে না। সুতরাং প্রথমে শেমলেসলি নিজের মতন করে চোখ কান বন্ধ করে প্রিপারেশন নাও। কানের একদিক থেকে বাজে কথাগুলো শোনো, আরেকটা দিক থেকে বাজে কথা বের করে দাও। ননসেন্স কিন্তু নিলে চলবে না লাইফে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সকলেই বলে, এটা বলার আমারও প্রয়োজন ছিল, তাই আমি একটু অ্যাড করে দিলাম, নো ননসেন্স পলিসিতে চলতে হবে। তাহলে আজকের এই স্পোকেন ইংলিশ সিরিজের প্রথম দিনের প্রথম ভিডিও টিপসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টসে পজিটিভলি জানাও, লাইক করে দাও যদি ভিডিওটা ভালো লাগে, শেয়ার করে দাও, যতটা সম্ভব পারো শেয়ার করে দাও। এনগেজমেন্টটা খুব প্রয়োজন, কোনো কিছু শেখার জন্য, কোনো একটা লার্নিং প্রসেসের মধ্যে এনগেজমেন্ট, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয়। আলোচনা করো, কেমন লাগলো, কি হলো, কি মনে হলো, কমেন্ট সেকশনে আলোচনা করো। এই সিরিজটা যে কন্টিনিউ করব, সেটার ব্যাপারে তোমাদের কি ওপিনিয়ন জানাও কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটার পরের ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সঙ্গে পাশের যে নোটিফিকেশন বেল আইকন আছে ওটা অন করে দাও, যাতে কোনো ভিডিও মিস না হয় তোমাদের। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সম্ভবত আগামীকাল। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং।